তাহলে আজকের টপিক হচ্ছে ফ্লাড রাউটিং। ওকে, একটি সেপারেট চ্যাপ্টার। হ্যাঁ, সকলকে অ্যাটেন্টিভ হতে হবে শুরু থেকেই। এটা কি লাস্ট চ্যাপ্টার? না, আমাদের হাইড্রোলজিক মডেলিং একটা চ্যাপ্টার আছে, ছোট চ্যাপ্টার মডেলিং সম্পর্কে। তারপরে একটা বা দুইটা আমি রিভিউ ক্লাসও অ্যালাউ করব। তো যে ক্লাসগুলোতে তোমাদের কোনো সমস্যা থাকলে এগুলো আবার আমরা দেখব, ডিসকাস করব। এর মধ্যে আবার তোমাদের এভালুয়েশনের কিছু কার্যক্রম করব। এখানে তোমার সিআর এর সঙ্গে সিআর থেকে একটা চাইবো। এভালুয়েশন প্রক্রিয়ার মধ্যে তোমরা কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছো, আরো কিছু প্রক্রিয়া আমরা ফলো করব আর কি। তো চ্যাপ্টারের মধ্যে এই ফ্লাড রাউটিং, এরপরে এটা খুব বড় চ্যাপ্টার না, আর একটা আছে তোমার এই হাইড্রোলজিক মডেলিং। তো ফ্লাড রাউটিং এই চ্যাপ্টারের লার্নিং আউটকাম হবে এরকম, যদি আফটার এন্ডিং অফ দিস lecture you will be able to know how to explain flood routing and understand Muskingum method of river routing, and how to solve river routing problems, and understanding the modified pulse method for reservoir routing and solve reservoir routing problems. আমরা দুই ধরনের রাউটিং করব, একটা হচ্ছে তোমার রিভারের জন্য আর একটা হলো তোমার রিজার্ভারের জন্য। তো প্রথমে আসলে ডেফিনেশনটা ভালোভাবে জানার চেষ্টা করি। How to define flood routing. This is the technique of determining the flood hydrograph at a section. একটা সেকশনে ফ্লাড হাইড্রোগ্রাফটা কি হবে এটা জানার টেকনিক হচ্ছে ফ্লাড রাউটিং। এখন ফ্লাড হাইড্রোগ্রাফটা কি হবে এটা তো আমরা আগে দেখেছি। হ্যাঁ, হাইড্রোগ্রাফটা কি হয়, ইউনিট হাইড্রোগ্রাফ থেকে আসে। হ্যাঁ, এগুলো পাওয়া যায়, ডিরাইভ করা যায়, বা মেজার ডেটা থেকে পাওয়া যায়, করা যায়। কিন্তু এখানে ওয়েটা কি, ওয়েটা হচ্ছে বাই ইউটিলাইজিং দ্য ডেটা অফ ফ্লাড ফ্লো। হ্যাঁ, ফ্লাড ফ্লো ডেটা ইউজ করে at one or more upstream sections। হ্যাঁ, আপস্ট্রিম সেকশনের ডাটাকে ইউটিলাইজ করে হ্যাঁ ডাউনস্ট্রিম সেকশনে কি ফ্লাড হাইড্রোগ্রাফ হবে, এই হাইড্রোগ্রাফটা জানার যে টেকনিক বা প্রক্রিয়া বা কৌশল পদ্ধতি, হ্যাঁ, দিস ইজ ফ্লাড রাউটিং। সে আমাদের যমুনায় ডাউনস্ট্রিমে কোন একটা সেকশনে ফ্লাড কি হবে, সে আমাদের কনসার্ন হচ্ছে হ্যাঁ তোমার সিরাজগঞ্জ এরিয়ার জন্য। তো এখানে ফ্লাড হাইড্রোগ্রাফটা কি হবে, তো এটা যদি জানতে চাই, আপস্ট্রিমে যমুনার আপস্ট্রিম ব্রহ্মপুত্র ইন্ডিয়াতে, অরুণাচল প্রদেশে তার নাম। তো ওইসব স্থানে অনেক হেভি ফ্লাড হচ্ছে, হ্যাঁ, বিকজ অফ হেভি রেইনফল। তো এই রেইনফল হওয়ার পরে, বড় বন্যা হওয়ার পরে আমাদের চিন্তা ডাউনে কখন বন্যা হবে। ডাউনে বৃষ্টি না হলেও কিন্তু ডাউনে বন্যা হবে। বৃষ্টি হলে অ্যাকুমুলেশন হয়ে এর মাত্রা বাড়বে। হ্যাঁ, কিন্তু ওই ফ্লাড বৃষ্টি ছাড়াও বাংলাদেশে হ্যাঁ ওই ফ্লাড হ্যাঁ আসবে। হ্যাঁ, হয়তো কিছু অ্যাটেনিউয়েশন হবে, পিকটা একটু কমবে, এই ধরনের কিছু হয়তো চেঞ্জ আসবে, কিন্তু ফ্লাডটা ডাউনস্ট্রিমে আসবে। তো আপস্ট্রিমের ডেটা, হ্যাঁ, ইন্ডিয়াতে ওই বন্যার ডেটাটা কি, টাইমের রেসপেক্টিভ ডিস্ট্রিবিউশনটা কি আছে, হ্যাঁ, এইটা ডাউনস্ট্রিমে কখন হবে এটা নির্ণয় করাই হচ্ছে কখন হবে এবং তার ভ্যালু কত হবে, ডিস্ট্রিবিউশনটা টাইমের রেসপেক্টে কি হবে, এটা জানাই হচ্ছে ফ্লাড রাউটিং। এটা খুব ইম্পর্টেন্ট। তো বেসড অন গভর্নিং ইকুয়েশনস, হ্যাঁ, this is two types. One is hydrologic routing, another one is hydraulic routing, based on governing equations. Based on water course type, this is two types. One is river flow routing, another one is reservoir routing. তাহলে হাইড্রোলজিক রাউটিং কি? This employs continuity equation. It requires continuity equation as it is based on governing equations. At first it was told based on governing equations, these two types. So hydrologic routing will employ continuity equation, one equation this, and another equation, the relation between storage and discharge. Mainly two equations are used in this method. One is continuity equation, we are familiar with this, and another one is
the relation between storage and discharge, this empirical or analytical. So in Muskingum method we learned this. This is an empirical method. So these two equations are used in hydrologic routing. And in hydraulic routing, these laborious jobs, the problem should be solved in this method utilizing numerical scheme. The use in this method, continuity and momentum equations both are used. Hydraulic routing uses both continuity and momentum equations. কন্টিনিউটি আমরা শুরুতে বলেছি হাইড্রোলজিক রাউটিং এ ইউজ হয়, হাইড্রোলিক রাউটিং এ এটা ইউজ হয়, বাট ইন এডিশন momentum equations are used in case of hydraulic routing. Momentum equations কিন্তু তোমার অনেক বিষয় চলে আসে এখানে, ফোর্সের বিষয়, শিয়ার স্ট্রেসের বিষয়, টার্বুলেন্সের বিষয়, তারপরে তোমার আনস্টেডি, নন ইউনিফর্ম, এরকম অনেক বিষয় চলে আসে। কাজে হাইড্রোলিক রাউটিংটা হচ্ছে লেবোরিয়াস, ইন অ্যাডভান্স লেভেলে দিস ইজ সলভড, but I will discuss only hydrologic routing under this course, hydrologic routing only. It is based on the numerical solution of the complete differential equations. কারণ আমরা যখন মোমেন্টাম ইকুয়েশন লিখবো, এই ইকুয়েশনটা আসলে যখন সবকিছু বিভিন্ন ডাইমেনশনের জন্য, অর্থাৎ 2D 3D ফ্লোর জন্য আমরা চিন্তা করব, তখন এটাকে তোমার ডিফারেনশিয়াল ফর্মে লিখতে হয়। আর এই ধরনের ইকুয়েশনকে সলভ করতে হলে আমাদের নিউমেরিক্যাল স্কিম, ম্যাথমেটিক্যাল মডেল, এগুলা ইউজ করতে হয়। তো এগুলো একটু অ্যাডভান্স লেভেলেরই কাজ এবং এগুলো আমাদের জানতে হবে। আসলে আমরা একটু কম ধারণা রাখি, কিছুটা বেসিক ধারণা দিব আমরা। নেক্সট একটা ছোট্ট চ্যাপ্টার আছে হাইড্রোলজিক মডেলিং এ। তো এগুলা কিন্তু বর্তমানে এই ম্যাথমেটিক্যাল মডেলিং বা নিউমেরিক্যাল মডেল, সিমুলেশন, এই ধরনের প্রচুর কাজ হয় ওয়ার্ল্ড ওয়াইড। তো এটা খুব অনেক ইউজফুল। একটু এই সম্পর্কে আলোচনা আমরা পরে করব। তো এই হচ্ছে বেসড অন গভর্নিং ইকুয়েশনস, হাইড্রোলিক রাউটিং এর কথা বললাম। আর ওয়াটার কোর্সের উপর ভিত্তি করে এটা একটা রিভার না রিজার্ভার, এই দুই ধরনের হয়। So hydrologic routing, as the hydrograph travels, আমি বলেছি the flood routing is the technique to know a hydrograph at a section utilizing the data of upstream sections. That means upstream flood travels towards downstream direction. যেহেতু আপস্ট্রিম ফ্লাড ট্রাভেল করে, মুভ করে, শিফট হয় ডাউনস্ট্রিম ডিরেকশনে, সেজন্য কি হবে, অ্যাটেনুয়েশন হবে। অ্যাটেনুয়েশন মানে হচ্ছে তোমার পিক ভ্যালুটা কমে আসবে ডাউনে যেতে যেতে, বিভিন্ন এফেক্ট তার কারণ আছে। আর সেকেন্ড হচ্ছে গেটস ডিলেড। অবশ্যই আপস্ট্রিমে যেই সময়ে বন্যাটা হয় ডাউনস্ট্রিমে একই সময়ে হবে না, এটা যেহেতু ট্রাভেল করবে, তার ট্রাভেল করতে সময় দরকার হয়। এই দুইটা ঘটনা ঘটে, এগুলো আমাদের জানতে হবে, কতটুকু অ্যাটেনুয়েশন হলো এবং কত সময় পরে হলো। In river reach, flood wave represented by two storage components. যেমন রিভারে আমরা নিচের ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে নিচে যখন আপস্ট্রিমে ফ্লাডটা বেশি থাকবে, ডাউনস্ট্রিমে তখন কম্পারেটিভলি ফ্লোটা ডেপথটা কম থাকবে। তার মানে আমি যদি যেখানে ডেপথ কম তার রেসপেক্টে একটা বেডের প্যারালাল একটা লাইন টানি, then we can say lower part is prism storage. Like this looks like a prism. রেক্টেঙ্গেল না শুধু, যেহেতু এটাকে ঘনবস্তুর বিষয়, একটা ভলিউম কভার করে, তার একটা ক্রস সেকশন আছে, দ্যাটস হোয়াই উই ক্যান সে দিস ইজ এ প্রিজম। That's why this is called prism storage, and upper section is wedge storage. This looks like a wedge. এই শেপটাকে wedge বলে। ট্রায়াঙ্গেল হচ্ছে 2D dimensional, 3 dimensional wedge. That's why upper part is called wedge storage. তো এই দুইটা কম্পোনেন্ট হয় রিভার রিচে। আর রিজার্ভার এরকম একটা ইনফ্লো ইন হচ্ছে আপস্ট্রিম থেকে, এটা এই ডেপথের সাথে কোনো সম্পর্ক নেই রিজার্ভারের, কিন্তু রিজার্ভার ডেপথের সম্পর্ক হচ্ছে ডিসচার্জের সঙ্গে। ডিসচার্জ ডিপেন্ডস অন এই দিস হাইট অর ডেপথস।
তো এখানে দুই ধরনের ওপেনিং থাকতে পারে, লোয়ার লেভেলে যেন সিল লেডেন ওয়াটারটাকে পাস করতে পারে, একটা ওপেনিং থাকে, দিস কল ওরিফিস। Through orifice the discharge can be calculated utilizing this equation C as square root of 2 GH, and this flow is called upper flow, is wear flow. Wear flow can be known utilizing this type of equations. This reservoir case and this is a river case. In case of river, lower part is prism and upper part is wedge আমি বলেছিলাম। এখন আপার পার্টটা যখন ইনফ্লো এন্ড আউটফ্লো সেম, এরকম একটা পার্ট নিচের প্রিজম পার্ট, ইনফ্লো আউটফ্লো সেম, সেই ক্ষেত্রে তার স্টোরেজ হচ্ছে তোমার যে কোনো একটার সাথে সম্পর্কিত। আউটফ্লো যদি কম হয় তাহলে আউটফ্লোর সাথে রিলেশন সম্পর্ক, ইনফ্লো যদি বেশি থাকে তাহলে আউটফ্লো সমান করে একটা লাইন টেনে নিব। যাই হোক, ডিটেলস আসবে পরে। তো এখানে বলা হচ্ছে রাইজিং স্টেজ, অর্থাৎ আপস্ট্রিমে ফ্লাডটা বেশি, আস্তে আস্তে যেহেতু ডাউনে বাড়বে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড রাইজিং এন্ড দিস ইজ কল্ড ফলিং, অর্থাৎ আপস্ট্রিম থেকে কমে ডাউনস্ট্রিমে চলে আসছে, এখন ফল করবে, তো ফলিং স্টেজ বলা হয়। এখন দুইটা হাইড্রোগ্রাফ তোমরা দেখতে পাচ্ছ এখানে। এখানে হচ্ছে যে রিজার্ভের ক্ষেত্রে যখনই রিজার্ভের ফ্লোটা ইন হলো, এটা কিন্তু ট্রাভেল করবে না, এট দ্য সেম টাইম আউটফ্লো হাইড্রোগ্রাফটা একটু মডিফাই হয়ে যাবে। কিন্তু রিভারের ক্ষেত্রে কি ঘটবে, ইনফ্লো হাইড্রোগ্রাফটা এটা কিন্তু ডাউনস্ট্রিম থেকে অনেক দূরে আছে, তো সেই কারণে হাইড্রোগ্রাফের লোকেশনও ডিফার করবে। তো সেই জন্য এখানে পিকের টাইম লেন্থ কত, পিকের টাইম লেন্থ কত, এফসিসা বরাবর তার টাইম ডিস্টেন্স কত, এটাই হবে তোমার কত সময় পর ফ্লাডটা আমরা ডাউনস্ট্রিমে আমরা অবজার্ভ করব। তো এখানে এই দুইটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে যে রিজার্ভার এবং রিভার রিচের ক্ষেত্রে কি কি ঘটে, কি কি ক্যারেক্টারিস্টিক্স তার আছে। আমরা নিচে হাইড্রোগ্রাফ যদি ফলো করি, রিজার্ভারের ক্ষেত্রে কি হয়, রিজার্ভারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনফ্লো হাইড্রোগ্রাফের অরিজিন এবং আউটফ্লো হাইড্রোগ্রাফেরও স্টার্ট পয়েন্ট সেম। শুধুমাত্র ইনফ্লো যখন ইন হচ্ছে, ফ্লো যখন ইন হচ্ছে ইন দ্য রিজার্ভার, এট দ্য সেম টাইম কি হচ্ছে, আউটফ্লোর হাইড্রোগ্রাফটা মডিফাই হবে, সেম রেটে যেটা আউটফ্লো হচ্ছিল এখন তা না হয়ে চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে এই জন্য স্টার্টিংটা কিন্তু চেঞ্জ হবে না, স্টার্টিং পয়েন্টটা সেম থাকবে। কিন্তু রিভার ফ্লোর ক্ষেত্রে, রিভার রাউটিং এর ক্ষেত্রে কি হচ্ছে, স্যার স্যার ইনফ্লো হাইড্রোগ্রাফ আর আউটফ্লো হাইড্রোগ্রাফের যে কাটিং পয়েন্ট, এটা কি মিন করছে? এখানে ইনফ্লো আউটফ্লো সেম আর কি। এখানে আউটফ্লো ডাটা এবং ইনফ্লো ডাটা সেম মিন করছে, ঠিক আছে। ঠিক এই পয়েন্টে স্টোরেজ বা স্টোরেজ থেকে কমে যাওয়া, এটা ঘটবে না আর কি। ইনফ্লো আউটফ্লো সেম, যেহেতু একই পয়েন্ট, ইনফ্লো হাইড্রোগ্রাফের একটা পয়েন্ট, এটা পয়েন্ট, এবং আউটফ্লো হাইড্রোগ্রাফেরও এটা পয়েন্ট, সেজন্য দুইটা সমান ইন্ডিকেট করছে। এগুলো রিভার রিচ। এখন আমরা জানবো জাস্ট বেসিক ইনফরমেশন, আমরা এই পর্যন্ত বলেছি। হোয়াটস দ্য ডেফিনেশন, what are the types, what equations are used, and what are the storages in case of river routing or river storage case, river reach, and what's the difference between level pool reservoir routing and river reach routing. আসলে লেভেল পুল বলতে এটা ওয়াটার লেভেলটা লেভেল থাকে, কিন্তু এই ক্ষেত্রে ভেরি করে রিভারের ক্ষেত্রে। আর হাইড্রোগ্রাফের নেচারটা কি হয় রিজার্ভারের ক্ষেত্রে, এবং হাইড্রোগ্রাফের নেচারটা রাউটিং এর ক্ষেত্রে, রিজার্ভারের ক্ষেত্রে কি হয় এবং রিভারের ক্ষেত্রে কি হয়। দুই ক্ষেত্রেই পিকটা কমে আসবে, দিস অবভিয়াস, দুই ক্ষেত্রেই পিকটা কমে আসবে, বাট টাইম ডিলিংটা হবে একটু ডিফারেন্ট নেচারের। আর একটা হবে স্টার্টিং পয়েন্টটাই, কারণ আপস্ট্রিম সেকশনে যে হাইড্রোগ্রাফটা আছে, বন্যা হচ্ছে, তখন ডাউনস্ট্রিমে যে অনেক দূরে হয়, হয়তো ডাউনস্ট্রিমে কোনো ফ্লোই থাকবে না, তার কোনো ইফেক্ট থাকবে না।
তো এই জন্যই স্টার্টিং পয়েন্ট অফ ইনফ্লো হাইড্রোগ্রাফ and starting point of outflow hydrograph, these two are not same in case of river routing. তো এটা দূরত্ব যেহেতু বেশি থাকে, এই হচ্ছে একটু ডিফারেন্স। এখন রাউটিংটা আমরা আর একটু ডিটেইলস জানতে চাই, কি কি ইকুয়েশনস এখানে ইউটিলাইজ করতে হবে, ইকুয়েশনস গুলো কিভাবে আসে এবং তার রিলেটেড প্রবলেমস গুলো কিভাবে সলভ করতে হয় ম্যাথ, বা এক্সাম্পল কি। এখন রিভার রাউটিং এর ক্ষেত্রে কি হয়, এখানে তোমার নন ইউনিফর্ম ফ্লো কন্ডিশনটা হবে নিশ্চয়ই, যেহেতু একটা ফ্লাড ট্রাভেল করে। তো ইন দিস কেস দিস নট ইউনিফর্ম, অলওয়েজ দিস নন ইউনিফর্ম। ফর নন ইউনিফর্ম কেস কি হবে, স্টোরেজ শুধু আউটফ্লো এর ডিসচার্জের ফাংশন না, ইনফ্লো আউটফ্লো দুইটারই ফাংশন। স্টোরেজ ইজ ফাংশন অফ ইনফ্লো এন্ড আউটফ্লো। এদিকে কতটুকু চলে যাচ্ছে, কতটুকু ইন হচ্ছে, দুইটারই ফাংশন। এর ভিতরে কতটুকু, এই দুই সেকশনের মাঝে ভলিউম অফ ওয়াটার কি হবে, স্টোরেজ কি হবে, দুইটারই ফাংশন। তো প্রিজম স্টোরেজ লোয়ার পার্টটা ফাংশন অফ, কোথাও কোনো কোনো বইতে পাবে কিউ, আর এখানে আছে ও। তো ফাংশন অফ ও মানে আউটফ্লো, যেহেতু প্রিজম স্টোরেজটা ইনফ্লোর উপরে নির্ভর করে না, আউটফ্লোর যে লেভেল আছে তার প্যারালাল, সেই জন্য এটাকে সেপারেট করা যায় আউটফ্লোর ফাংশন হিসেবে। আউটফ্লো বাড়লে এটাও বাড়বে, আউটফ্লো কমলে এটাও কমবে। তো সেই জন্য দিস ইজ ফাংশন অফ আউটফ্লো প্রিজম স্টোরেজ, এন্ড ওয়েস্ট স্টোরেজ ইজ ফাংশন অফ ইনফ্লো আউটফ্লো বোথ। কারণ আউটফ্লো যদি কম হয় এখানে বাকি পার্টটা বেশি হবে, আউটফ্লো যদি বেশি হয় বাকি পার্টটা কম হবে। কাজেই ওয়েস্ট স্টোরেজ ইজ হ্যাজ রিলেশন উইথ ইনফ্লো আউটফ্লো বোথ। এখন এটার ফাংশন আকারে আছে, আমরা যে কোনো ইকুয়েশন ডিরাইভ করতে যাই, রিলেশনশিপ বা এক্সপ্রেশন পেতে চাই, তখনই আমাদের কি করতে হবে, এটা এক্সপ্রেশন, প্রতিটা পার্টকে ফাংশনকে সিম্পলিফাই করে আমাদের ইকুয়েশন বা এক্সপ্রেশন আসতে হবে। তাহলে প্রিজম স্টোরেজটাকে আমরা কি বলতে পারি, ডিসচার্জ টাইমস কি হবে, একটা ফ্যাক্টর, একটা ফ্যাক্টর দিয়ে যদি ডিসচার্জকে গুণ করি তাহলে হবে প্রিজম স্টোরেজ ভলিউম অফ ওয়াটার। এতে বোঝা যাচ্ছে যে ডিসচার্জ হচ্ছে পার ইউনিট টাইম, একটা ভলিউম অফ ওয়াটার, নিশ্চয়ই তার একটা যে একটা টার্ম দিয়ে গুণ করতে হবে, এটা হবে টাইম লেন্থ। এটা আসলে ফ্ল্যাট ট্রাভেল টাইম বলা হয়, এই কনস্ট্যান্টটাকে, এই কোএফিশিয়েন্টটাকে ট্রাভেল টাইম অফ ফ্লাড ওয়েভ, এই কে। তো এখানে ছিল ফাংশন অফ ও, এটাকে রিপ্লেস করে আমরা লিখলাম কি কে টাইমস ও। তো কোনো একটা সময়ে প্রিজম স্টোরেজের মান কত, ওই সময়ে ডিসচার্জের যে মান আছে এটাকে কে দ্বারা গুণ করতে হবে। কে এই সেকশনের জন্য, কোন একটা চ্যানেল রিচের জন্য স্পেসিফিক হয়ে থাকে। একটা চ্যানেলের একটা সেকশন বা রিচের জন্য যে কে ভ্যালু হবে, এইটা অন্য একটা চ্যানেলের জন্য সেম নাও হতে পারে, ডিফার করবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রিজম স্টোরেজ খুব লিনিয়ার রিলেশন, আউটফ্লোকে একটা টাইম ফ্যাক্টর দিয়ে গুণ দেওয়া। আর বাকিটা আছে তোমার ওয়েজ স্টোরেজ, আমি বলেছি এটা হচ্ছে ফাংশন অফ ইনফ্লো আউটফ্লো বোথ। আর যেহেতু ইনফ্লো টোটালটা, ইনফ্লো থেকে আউটফ্লোটা বাদ দিলে বাকি পার্টটা হয় স্টোরেজ, সেই জন্য এটা বিয়োগ, এই আকারে রিলেশনটা হবে, এই আকারে রিলেশনটা হবে ইনফ্লো মাইনাস আউটফ্লো। এখন এইটাকে যদি আমি কে দ্বারা গুণ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে একদম আরেকটা প্রিজমের মতো হয়ে যাবে। কে দ্বারা গুণ করলে এটা ট্রায়াঙ্গুলার ওয়েজ শেপ হবে না, কে দ্বারা গুণ করলাম, গুণ করার পরে আরেকটা ফ্যাক্টর নিতে হবে, ওয়েটিং ফ্যাক্টর, বিকজ অফ ওয়েজ শেপ। তাহলে এখানে দুইটা ফ্যাক্টর আসবে এবং ইনফ্লো এবং আউটফ্লো এর মধ্যে ডিফারেন্স আসবে। দিস ইজ দ্য রিলেশন অফ ওয়েজ স্টোরেজ। এইভাবে আমাদের একটা ইকুয়েশন পাইতে হয়। তো এই ইকুয়েশন কোনটা, আমরা বলেছিলাম কন্টিনিউটি ইকুয়েশন দরকার, আরেকটা ইকুয়েশন হচ্ছে স্টোরেজ এবং ডিসচার্জের রিলেশন দরকার। এটাই হচ্ছে স্টোরেজ এবং ডিসচার্জ রিলেশন, এটা আমরা পেতে চাই। তো এর জন্য কি করলাম, শুরুতেই বললাম প্রিজম স্টোরেজ ফাংশন অফ আউটফ্লো আর ওয়েজ স্টোরেজ ফাংশন অফ ইনফ্লো এন্ড আউটফ্লো বোথ। আর প্রিজম স্টোরেজকে আমরা খুব সিম্পলি এইভাবে বলতে পারি কে টাইমস ও,
আর ওয়েজ স্টোরেজকে আমরা এটা বলতে পারি, ওয়েজটা হচ্ছে ডান পাশে তো 0, ষাট প্রান্তটা এখানে তো 0, কিন্তু আরেকটা প্রান্তে কিন্তু ইনফ্লো টোটালটা, আর তা থেকে ও মাইনাস করলে বাকি পার্টটা হয়, কাজে এটা মাইনাস হবে। আর তাকে যদি কে দ্বারা গুণ করি প্রিজমের মতো হয়ে যাবে, গুণ করলাম, করার পর একটা ফ্যাক্টর দ্বারা গুণ করলে পরে হবে তোমার ওয়েজ স্টোরেজ। এই ফ্যাক্টর গুলো এক এক চ্যানেলের জন্য, এক একটা রিচের জন্য আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। বা আউটফ্লো ইনফ্লো কার্ভ যদি দেওয়া থাকে, ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে, তুমি কে এবং এক্স নির্ণয় করতে পারবা। এই ধরনের প্রবলেম আছে, আমরা সলভ করব, শিখব। তো কি করব এখন? টোটাল স্টোরেজ, হোয়াটস total storage? This is the summation of prism storage and wedge storage. This two should be added. Total storage should be prism and wedge storage. So taking k as common, then we will have x it plus 1 minus x ot. I হচ্ছে ইনফ্লো, ও হচ্ছে আউটফ্লো। এখানে কে হচ্ছে ট্রাভেল টাইম অ্যাপ্রক্সিমেটলি, এন্ড এক্স হচ্ছে ওয়েটিং ফ্যাক্টর ফর মোস্ট রিভার চ্যানেলস। এই এক্স এর ভ্যালু হয় তোমার 0.1 to 0.3, রিভারের ক্ষেত্রে তার ভ্যালুটা হয় 0.1 থেকে 0.3। 0 মানে এখানে কোনো ইনফ্লোর কোনো কন্ট্রিবিউশন নাই, তাহলে তো ইউনিফর্ম ফ্লোই হয়ে যায়। যদি এক্স এর মান 0 হয়ে যায়, আর 0.5 মানে 50-50 তার কন্ট্রিবিউশন, সমান সমান। তো এরকম এগুলো স্পেশাল কেস। তো রিভার চ্যানেলের জন্য এরকম হয় 0.1 to 0.3। এখানে কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। প্রিজম স্টোরেজ আর ওয়েট স্টোরেজ যেটা দেখালেন, এটা প্রিজম স্টোরেজটা কি টোটাল ফ্লো এর লোয়ার পার্ট, আর ওয়েট স্টোরেজ কি আপার পার্ট, এরকম বোঝাচ্ছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, লোয়ার পার্ট হচ্ছে প্রিজম। প্রিজম মানে দুই পাশে সেকশনাল এরিয়া সেম। এখানে এসিউম করা হয়েছে লেভেলটা যখন সেম থাকবে, আপস্ট্রিমের এরিয়াটাও সেম কনসিডার করা হয়েছে, তখন হবে এটা প্রিজম। অর্থাৎ বেডের প্যারালালে আউটফ্লোর যে ডেপথ আছে, ওই লেভেলে যদি আমি একটা সারফেস কনসিডার করি, তাহলে লোয়ার পার্টটা হচ্ছে এটা একটা প্রিজমের মতো শেপ আসছে। এই জন্য না, আপস্ট্রিমের সমান না হলে তো আমরা প্রিজম বলতে পারি, তাই না? প্রিজম মানে হচ্ছে দুইটা সেকশন, একটা তুমি সিলিন্ডারটা একটা প্রিজমের মতো না, যেমন সিলিন্ডার কনক্রিট টেস্ট করে এটা একটা প্রিজমের মতো। এটা যদি টপ এরিয়া এবং বটম এরিয়া সমান না হয়, তাহলে তো এটা প্রিজম না। স্যার তার মানে ইউনিফর্ম হলে, দুইটা স্যার ক্রস সেকশন কি প্রত্যেক ক্ষেত্রে ইউনিফর্ম হলে সেটাকে প্রিজম বলবো না? এটা কিন্তু ভার্চুয়াল, কাল্পনিক একটা সারফেস নেওয়া হয়েছে, কনসিডার করা হয়েছে। এখন সেকশন 1 এ এরিয়া, ক্রস সেকশন এরিয়া, আর সেকশন 2 এর ক্রস সেকশন এরিয়াও তোমার প্যারালাল আছে। তো এই প্যারালাল থাকলে এবং তোমার তাহলে তো এটাকে আমরা প্রিজম বলতে পারি। প্রিজমের ডেফিনিশন তোমাদের থেকে আমি জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে একটা সিলিন্ডার দিয়ে বলতেছিলাম, তো দুইটার প্যারালাল থাকলেই তো হয়, নাকি দুইটা এরিয়াও সমান থাকতে হয়? তো প্রিজম হচ্ছে বেডের প্যারালালে তোমার যেখানে আপস্ট্রিম লেফট সাইড ও রাইট সাইড, যেখানে ডেপথটা কম, ওই লেভেলে আর একটা সারফেস কনসিডার করে, এই লোয়ার পার্টটাকে আমরা বলছি প্রিজম। কারণ এটা প্রিজমের মতো দেখায়, সেই জন্য এটা হলো প্রিজম স্টোরেজ, এই স্টোরেজটার নাম। আর উপরে যে তোমার ঘন বস্তু এরকম ট্রায়াঙ্গুলার শেপের, এটাকে বলা হয় ওয়েজ, এই জন্য এর নাম ওয়েজ স্টোরেজ। তো এখানে তার আর কি কোশ্চেন ছিল? কোন পার্টটা প্রিজম আর ইনফ্লো আউটফ্লো সমান? তো এখানে কিন্তু রিয়েলি তো সমান নয়, কিন্তু ইনফ্লো থেকে আউটফ্লোর সমান করে একটা পার্ট কনসিডার করছি। তো এই তাহলে আমরা প্রিজমের মতো শেপটা কনসিডার করতে পারি।
হ্যাঁ, তখন এই লোয়ার পার্টটাকে আমি কাল্পনিকভাবে ভাগ করে নিচের পার্টটাকে বলছি প্রিজম, উপর পার্টটাকে বলছি ওয়েজ। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ডেরিভেশন মাঝখানে রাউটিং এ, এখন রাউটিং কিন্তু আসে নাই। আমরা এই পর্যন্ত দেখলাম তোমার স্টোরেজ এবং ডিসচার্জের মধ্যে রিলেশন কি হয়, এটা আমরা প্রথম স্লাইডে বলেছিলাম। তোমার এই কি বলে হাইড্রোলজিক রাউটিং এ কি কি ইকুয়েশন দরকার হয়, একটা কন্টিনিউইটি আর একটা ছিল ডিসচার্জ এবং স্টোরেজের রিলেশন। তো ডিসচার্জ স্টোরেজ রিলেশনটা আমরা দেখলাম, এখন দেখতেছি কন্টিনিউইটি ইকুয়েশন। হ্যাঁ, তো কন্টিনিউইটি ইকুয়েশন কি হবে, ইনফ্লো থেকে যদি আমি আউটফ্লো মাইনাস করি, বাকি যেটা এটা কিন্তু চেঞ্জ ইন স্টোরেজ। হ্যাঁ, একটা তুমি ভলিউম, হ্যাঁ চিন্তা করো, একটা ভলিউম যদি তুমি চিন্তা করো, হ্যাঁ একটা ঘনবস্তুর একটা আমি সেই পুরোটা নিয়ে আসিনি, এখানে 2D দেখাচ্ছি। তো একটা ফ্লো ইন হচ্ছে, হ্যাঁ একটা ফ্লো ইন হচ্ছে, একটা ফ্লো আউট হচ্ছে। তো এখন দুইটার মধ্যে যদি ডিফারেন্স থাকে তাহলে বাকিটাই তো ভেতরের চেঞ্জ। হ্যাঁ, এখন যদি এখানে তোমার আউটফ্লোর তুলনায় ইনফ্লো বেশি হয় তাহলে ভলিউম বাড়বে, পজিটিভ হবে। আর যদি ইনফ্লোর তুলনায় আউটফ্লো বেশি হয় তাহলে এটা নেগেটিভ হবে, এটা হবে চেঞ্জ। তো ইনফ্লো মাইনাস আউটফ্লো এটাকে আমরা বলতে পারি চেঞ্জ ইন স্টোরেজ, ডেল এস ডেল এস। এখন ইনফ্লোটা তো হচ্ছে ফ্লো রেট পার ইউনিট টাইম চেঞ্জ, এই চেঞ্জটা হচ্ছে পার ইউনিট টাইম। যেহেতু পার ইউনিট টাইম, তাহলে এই চেঞ্জটা তো ডেল এসটা হচ্ছে ভলিউম কিউবিক মিটারে ইউনিট, তো তাকেও টাইম দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে পার ইউনিট টাইমে স্টোরেজের কি চেঞ্জ। তো সেক্ষেত্রে আমরা এটা পাই। আর ডেলএস কে আমরা লিখতে পারি, ডেলএস মানে কি চেঞ্জ ইন স্টোরেজ। যে আমি যদি দুইটা টাইম ইনস্ট্যান্ট চিন্তা করি, এই ফিগারে তোমরা খেয়াল করো, হ্যাঁ দুইটা টাইমের জন্য চিন্তা করি, এখানে T1 এটা T2, হ্যাঁ করেসপন্ডিং আউটফ্লো ডেটা হচ্ছে O1, ইনফ্লো ডেটা হচ্ছে I1, T2 এর করেসপন্ডিং আউটফ্লো হচ্ছে O2, হ্যাঁ এন্ড ইনফ্লো হচ্ছে তোমার I2। তো এখন চেঞ্জ ইন স্টোরেজ কোনটা, হ্যাঁ এই স্থানের এরিয়া, এই স্থানের এরিয়াটা যে হেচ লাইন টানা আছে, হ্যাঁ এটা হচ্ছে S2 মাইনাস S1। স্টোরেজের আটটা কাজ যদি করি, যে এখানে স্টোরেজ কত হবে, কারণ এটা তো অর্ডিনেট বরাবর হচ্ছে তোমার ফ্লো রেট, হ্যাঁ কিন্তু আর এফসিসা বরাবর হচ্ছে ডিসচার্জ, সরি টাইম। তো এখন এই টাইম এবং এই ফ্লো রেটটা যদি গুণ করো তাহলে আমরা পাবো হচ্ছে ভলিউম অফ ওয়াটার, চেঞ্জ ইন স্টোরেজ। দেখো ইনফ্লো মাইনাস আউটফ্লো, তাকে যদি ডেলটি দ্বারা গুণ করি তাহলে চেঞ্জ ইন স্টোরেজ ডেলএস পাবো, কারণ এগুলো ফ্লো রেটে আছে। এখন ডেলএস ডেলটি, এই ডেলএস কে আমরা বলতে পারি S2 মাইনাস S1, আর ডেলটি কে লিখতে পারি T2 মাইনাস T1। S2 ইনফ্লো হ্যাঁ বলো, এর কার্ভ, আবার বলো। S2 টা কি ইনফ্লো এর কার্ভ, মানে S1 যে এরিয়াটা আসছে ডেলাস, ওইটাই তো আমরা এখানে ইনফ্লো এটা তো একটা লাইন, হ্যাঁ ইনফ্লো হচ্ছে একটা লাইন, আউটফ্লো একটা লাইন শো করে এই ফিগারে। আর তোমার ডেলএসটা হচ্ছে এরিয়া, আচ্ছা হ্যাঁ ডেলএসটা হচ্ছে এরিয়া। T1 T2 এই দুই লাইনের মধ্যে ইনফ্লো কার্ভ এবং আউটফ্লো কার্ভের মধ্যে যতটুকু হ্যাশ এরিয়া আছে এটা হচ্ছে ডেলএস। জি স্যার, ঠিক আছে, জি তো স্যার। এইটা আমরা 2D ফিগারে এইভাবে দেখবো না, কিন্তু এটা হচ্ছে এরিয়া, হ্যাঁ তুমি লাইন দিয়ে দেখানো যাবে না। তাহলে আমরা ডেলএস কে লিখলাম S2 মাইনাস S1, ডেলটি কে লিখলাম T2 মাইনাস T1। আবার আই বারটা কি, আই বারটা হচ্ছে এভারেজ ইনফ্লো, এভারেজ ইনফ্লো তাহলে কি হবে I1 প্লাস I2 ডিভাইড বাই 2।
আর ও বারটা কি, ও বারটা হচ্ছে এভারেজ আউটফ্লো, O1 O2 প্লাস করে ডিভাইড বাই 2, তাহলে বিষয়টা এরকম আসবে। আসলে এই বরাবর তাহলে কি করতেছি, এভারেজ ইনফ্লো মাইনাস এভারেজ আউটফ্লো, তাহলে এটাই হলো তোমার রেট অফ চেঞ্জ ইন কি স্টোরেজ। তাকে যখন আমরা এই ডেলটি দ্বারা গুণ করব, ডেলটি দ্বারা গুণ করব, তখনই পেয়ে যাব এরিয়া। এভারেজ ফ্লো রেটকে চেঞ্জ ইন ফ্লো রেটকে আমরা ডেলটি টাইম দ্বারা গুণ করলেই চেঞ্জ ইন স্টোরেজ হয়ে যাবে। যেহেতু এখানে আমরা ইকুয়েশনটা, এখানে কি বুঝতে সমস্যা আছে? এটা কিন্তু কন্টিনিউটি ইকুয়েশন। কোনো কোশ্চেন আছে এখানে? খুব সিম্পলি এটা ক্লিয়ার থাকার কথা, বোঝার কথা ক্লিয়ারলি, যে ইনফ্লো থেকে আউটফ্লো ডিফার করলে যেটা থাকে এটাই স্টোরেজের পরিমাণ। এখানে ইনফ্লো বেশি, আউটফ্লো কম, কাজে নিশ্চয়ই এখানে স্টোরেজ বাড়ছে। এখানেও ইনফ্লো, আবার রাইট সাইডে এসে দেখো আউটফ্লো বেশি ইনফ্লো কম, তখন স্টোরেজ থেকে কিন্তু পানি কমে যাবে। এখানে আউটফ্লো হাইড্রোগ্রাফটা উপরে আছে, তার মানে আউটফ্লো বেশি। তাহলে এখানে তোমার এই এই এতটুকু পরিমাণ পানি স্টোর থেকে কমতে থাকবে, আর এটা এখানে বাড়তে থাকবে যেহেতু ইনফ্লো কার্ভটা উপরে আছে। যখন তার দুইটা বাহু এবং তার একটি অন্তর্ভুক্ত কোণ সমান হবে তখন তাকে সর্বসম বলে। তো আমরা তার আগে দেখে এসেছিলাম s = kx i + 1 - xo। এখন দুইটা টাইম ইনস্ট্যান্টের জন্য, অর্থাৎ t যখন t2 তখন হবে s2 kx i2 1 - xo2, আবার যখন t হবে t1, এইভাবে আমরা লিখতে পারি, দুইটা ইকুয়েশন পাবো। আর কন্টিনিউটি ইকুয়েশন এখানে পেয়েছি। এখানে t2 - t1 কে আমি del t রাখলাম, কিন্তু s2 s1 আকারে যখন লিখবো এবং i1 i2 1 o2, তখন এই s2 s1 এর মান, এই s2 s1 এর মান যদি আমি ওই জায়গায় বসাই এবং সিম্পলিফাই করি, এরকম একটা ইকুয়েশন আসবে, যেখানে O2টাকে আলাদা করা, কারণ আমাদের জানার উদ্দেশ্য হচ্ছে O2 কত। একটা টাইম ইন্টারভ্যাল চিন্তা করলাম, যেমন এখানে বলেছি t1 t2, এই t2 তে O2 কত, এই হাইড্রোগ্রাফটা তো আমরা প্রেডিক্ট করতে চাই, বলতে চাই এই হাইড্রোগ্রাফটা কত হবে। দিস ইজ রাউটিং, this hydrograph is known, inflow hydrograph is known, so what will be the outflow hydrograph? So for this time interval del t, তাহলে O1 জানা আছে, শুরুর ভ্যালুটা জানা থাকে, অর্থাৎ আসলে এটা একটা দূরে দেখানো হয়েছে, কিন্তু যখন ফ্লাডটা রাইজিং শুরু হয় তখনও আউটফ্লো ইউনিফর্ম ফ্লো থাকলে সেমই হবে, I1 = O1 হবে। তো ভিতরে একটা সেকশন এখানে দেখানো হয়েছে O1 O2, তো আমরা কিন্তু এগুলো জানতে চাই যে O1 জানা আছে, O2 কত, আবার পরের টাইম ইন্টারভালের জন্য O2 জানা আছে, O3 কত, এরকম ভাবে জানতে চাই। তাহলে এটা হচ্ছে রাউটিং। তো এখানে কি করা হয়েছে, আমরা এই স্লাইডে আমরা জানি যে s = this, এবং এখানে জানি যে আমরা s2 - s1 / del t = this। তো ওই s = এই ইকুয়েশনকে আমরা দুইটা টাইম ইনস্ট্যান্টের জন্য এই দুইটা ইকুয়েশন পাইলাম। এই s2 s1 যখন আমি এই ইকুয়েশনে পুট করব এবং সিম্পলিফাই করব, তখন এই ধরনের একটা ফর্ম আসবে। O2 = C0 বলতে এখানে একটা টার্ম, এটাকে খুব তোমার কম্প্যাক্ট করে একটা দিয়ে লেটার দিয়ে ডিনোট করা হয়েছে, this C0 and this one is C1 and this is C2 তো C0 I2 C1 I1 C2 O1, এই ইকুয়েশন দিয়ে আমাদের রাউটিং করা সম্ভব। প্রতিটা ইন্টারভ্যালের জন্য একটা ইকুয়েশন যদি ইউজ করি, শুধুমাত্র I1 I2 এগুলো চেঞ্জ হবে, কারণ প্রথম ইন্টারভ্যালের জন্য যেটা O1 O2, দ্বিতীয় ইন্টারভ্যালের জন্য এটা হয়ে যাবে O1। প্রথম ইন্টারভ্যালের জন্য যেটা I2, দ্বিতীয় ইন্টারভ্যালের জন্য এটা হয়ে যাবে I1। এইভাবে সবগুলো একটা ইকুয়েশন দিয়ে করা যাবে। আর এগুলো মনে থাকবে
এখানে দেখো নিচের পার্টটা সেম সবগুলোর জন্য, k minus kx plus 0.5 del t, k minus kx 0.5 del t, k minus kx plus 0.5 del t। আর উপরে দেখো এটা মাইনাস আর এটা শুধু প্লাস, আর 1 থেকে এই দুইটা বাদ দিলে আসলে এটা আসে 1 minus this then you will have this। অথবা এটা ক্যালকুলেশন করার দরকার নাই, তুমি 1 থেকে বাদ দিলে হয়। তবে এটা করলে ভালো যে তিনটা যোগ করলে 1 হবে। হ্যাঁ, তিনটা যোগ করলে 1 হবে। আসলে O2 তো একটা ডিসচার্জ, এটাও ডিসচার্জ, এটাও ডিসচার্জ, এটাও ডিসচার্জ, সবগুলো মিলে তো 1 হইতে হবে, এটা লজিক্যাল। হ্যাঁ, সেই জন্য C0 C1 C2 মিললে 1 হয়। তো এই হচ্ছে তোমার রাউটিং ইকুয়েশন, দিস কল মাস্কিংহাম রাউটিং ইকুয়েশন। তারপরে তার ইমপ্লিমেন্টেশন আমরা যাব। তো এখানে কোনো কোশ্চেন থাকলে হ্যাঁ বলতে পারো। এগোবো নাকি? আসলে এটা এখানে কি ধরনের কোনো প্রবলেম করলে হয়তো ক্লিয়ারলি বুঝবো। তোমার কথা বোঝা যাচ্ছে না, কে যেন বলার চেষ্টা করতেছো। আচ্ছা, এখন এই প্রবলেমটা কি ধরনের হয়? এখানে তোমার দেয়া থাকবে হচ্ছে ইনফ্লো হাইড্রোগ্রাফ I1 I2 I3, টাইম ইন্টারভাল এখান থেকে পেয়ে যাব ডেল টি। হ্যাঁ, অর্থাৎ একটা ডেটার গুলো টাইম ইন্টারভাল কত, হ্যাঁ এটাই ডেল টি নিতে পারবো। আরো কিছু কনসিডারেশন আছে আমরা পরে বলবো। আর এই I1 এর যদি কোশ্চেনে দেওয়া থাকে প্রথম আউটফ্লো ডেটা হচ্ছে O1, এটা দেওয়া থাকে তাহলে হলো, না দেওয়া থাকলেও আমরা I1 সমান O1 নেব। আমরা শুরুতে ধরছি যেহেতু ফ্লাড হয়নি, বৃষ্টিপাত হয়নি, তখন ইউনিফর্ম ফ্লো আছে, অর্থাৎ আপস্ট্রিমের ফ্লো এবং ডাউনস্ট্রিমের ফ্লো সেম আছে। তো সেক্ষেত্রে আমাদের কি দরকার, আউটফ্লো হাইড্রোগ্রাফ O2 O3 O4 এরকম যতটা দরকার হয় এগুলো কত। এখানে রেড করা আছে kx, যদি kx না দেয় তাহলে এরকম ইনফ্লো এবং আউটফ্লো হাইড্রোগ্রাফ দেওয়া থাকবে, দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালুজ অফ k and x. This is one type of problem. Or another problem is this inflow hydrograph is given and also k and x are given, then you can predict for outflow hydrograph. দুই ধরনের প্রবলেম হয়ে থাকে, একটা হচ্ছে আউটফ্লো দিয়ে দিল তুমি kx নির্ণয় করো একটা চ্যানেলের জন্য, আরেকটা হলো তোমার kx দেওয়া থাকবে আউটফ্লো হাইড্রোগ্রাফ নির্ণয় করো। তো আমরা যখন এক্সাম্পলে যাব দেখবে যে অনেক সিম্পল হয়ে যাবে। তো তারপর প্রসিজারটা এখানে লেখা আছে, এটা সেম আমরা যা বলেছি এখানে kx নির্ণয় কিভাবে, আমরা মেথড এক্সাম্পলে গেলে সহজ হবে। তো যাদের একটু কনফিউশন ছিল আর একটু ভালোভাবে খেয়াল করো, তারপর যদি ব্যাক করো থিওরিটাই তখন আরো ক্লিয়ার মনে হবে। এই প্রবলেমটা অবশ্য তোমার kx নির্ণয়। তো kx নির্ণয় কিভাবে করছি, এই কোশ্চেনে কি দেওয়া আছে, টাইম ইন্টারভাল, তার করেসপন্ডিং ইনফ্লো হাইড্রোগ্রাফ এন্ড তার করেসপন্ডিং আউটফ্লো হাইড্রোগ্রাফ। দেখো ইনফ্লো হাইড্রোগ্রাফের শুরুটা I1 এবং O1 কিন্তু সেম আছে এখানে, কিন্তু ইনফ্লো বাড়ছে কিন্তু আউটফ্লো সেই সাথে বাড়ে না, আস্তে আস্তে পরের দিকে আবার বাড়বে, এটা স্বাভাবিক। তো এই ধরনের ডাটা যদি আমাদের কাছে অ্যাভেলেবল হয়, দেন উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালুজ অফ k and x। তো সবাই একটু মনোযোগী হও। তো আমাদের কি করতে হবে, টাইম ইন্টারভাল, ইনফ্লো, আউটফ্লো, দিস থ্রি কলামস আর available to us, time interval, inflow and outflow, these are given to us। তারপরে কি করতে হবে, তারপরে করতে হবে ইনফ্লো মাইনাস আউটফ্লো। ইনফ্লো মাইনাস আউটফ্লো মানে এই যে ইনফ্লো হচ্ছে 5, আউটফ্লো হচ্ছে 5, ডিফারেন্স ইজ 0। এখানে ইনফ্লো হচ্ছে 20, এখানে আউটফ্লো হচ্ছে 6, ডিফারেন্স হচ্ছে 14। এরপরে কি করব, আমরা ইকুয়েশনে দেখে আসছি আসলে এভারেজ নেওয়া হয়। হ্যাঁ, তো এভারেজ হচ্ছে যে কোনো টাইম ইন্টারভ্যালের জন্য এভারেজ নিলে পরে ওই ইন্টারভ্যালে রিপ্রেজেন্ট করে। তো সেই জন্য আমরা এভারেজ করছি 0 এবং 14 এভারেজ 7, এরকম 14 এবং 38 এর এভারেজ হচ্ছে 26, এই এভারেজ করতে হবে।
এভারেজ ডিফারেন্স হ্যাঁ বিটুইন ইনফ্লো এন্ড আউটফ্লো। তাকে যখন আমরা ইনফ্লো আউটফ্লোকে যখন ডেলটি দ্বারা গুণ করবো, আমি বলেছিলাম এটা হচ্ছে ডেল এস, চেঞ্জ ইন স্টোরেজ। কন্টিনিউটি ইকুয়েশনে আমি এটা বলেছিলাম, এভারেজ হ্যাঁ ইনফ্লো এবং এভারেজ আউটফ্লো যে ডিফারেন্স আছে তাকে যখন আমরা ডেলটি দ্বারা গুণ করব তখন এটা হবে চেঞ্জ ইন স্টোরেজ ডেল এস। ডেলটি কত? ডেলটি হচ্ছে তোমার এর আগেও যেদিন বাংলার ক্লাস কোশ্চেনে যদি আমরা খেয়াল করি 6 6 আওয়ার, আওয়ার 6 আওয়ার, এখানে তো আওয়ারই নিচ্ছি, তাহলে এখানে আওয়ারে লিখলে ডেটাটা প্লেস করা সুবিধা, তাহলে ইউনিটটা এইভাবে লিখতে হবে। এখানে হচ্ছে তোমার ইনফ্লো আউটফ্লো ডিফারেন্স কিউমেক আর আওয়ারটা ওইভাবে থাকবে। আমি সেকেন্ডে নিলে তখন কিউবিক মিটার হবে। দরকার নেই আমাদের এগুলো ভ্যালুগুলো এরকম একটা রেঞ্জে থাকবে, প্লিজ লুকিংটাও ভালো লাগবে এই জন্য। তো এটা হচ্ছে চেঞ্জ ইন স্টোরেজ। এখন এটা একটা ইন্টারভ্যালে না এই চেঞ্জ হলো, এরকম অনেকগুলো ইন্টারভ্যাল আছে, তো এগুলো তো জানতে হলে আমাকে কিউমুলেটিভ করতে হবে। না স্যার, তাহলে এই জিরো টাইমে কোনো স্টোরেজ হয়নি যেহেতু ইনফ্লো আউটফ্লো ডিফারেন্স জিরো, কিন্তু 6 ঘন্টা পরে কি হচ্ছে, 6 ঘন্টা পরে জিরোর সঙ্গে এই চেঞ্জ ইন স্টোরেজ 42 এটা যোগ করলে আমরা পেয়ে যাব 42। তাহলে 6 ঘন্টা পর এই প্রথম যে ইন্টারভালটা, এই টাইম ইন্টারভালের পর আমাদের এই টোটাল স্টোরেজ হবে 42। মমিনুল স্যার তো স্যার ক্লাস করাইতেছে না। এরকম ভাবে 42 এর সঙ্গে যখন 156 যোগ হবে তখন হয়ে যাবে 198। এইভাবে টোটাল স্টোরেজ গুলো আসতে থাকবে, যখন নেগেটিভ তখন কমতে থাকবে, আর পজিটিভ যখন এটা বাড়তে থাকবে 420, যখন নেগেটিভ এটা কমতে থাকবে। আবার বলছি এখানে কি করব, ইনফ্লো মাইনাস আউটফ্লো দিস কলাম, কলাম 4 will come this way deducting outflow data from inflow data, that is 5 minus 5 is 0, 20 minus 6 is 14. This way we'll have column 4. This way we'll have column 4. And column 5, how can we get? এভারেজ করতে হবে স্যার। Average করতে হবে, right? Just averaging. And del S, this difference should be multiplied by del T. Time difference is 6 hours. So del S can be known. And how we'll know? As storage. স্টোরেজ হচ্ছে যেহেতু শুরুটাই ডিফারেন্স, এই টাইম এই সময়ের পর থেকে নতুন স্টোর হয় না, এখানে জিরো, আর এই 6 ঘন্টায় যেহেতু 42 হয়েছে, কাজে জুবাইর একটু আস্তে বলে জুবাইরে। তো এটা হলো 0 প্লাস 42, এটা হবে 42, এরকম ভাবে যোগ হয়ে আসবে। আমরা স্টোরেজ জানলাম, আর স্টোরেজের ইকুয়েশন ছিল s ইকুয়াল টু k টাইমস xi প্লাস 1 মাইনাস xq। এই k টা আমরা তখন ফিগার থেকে নিতে পারবো, আমি k বাদ দিয়ে বাকি পার্টটা এখানে এই কলামে প্লেস করব, হিসাব করব। 7 নাম্বার কলামটা কি স্যার কিউমুলেটিভ হয়েছে? 7 নাম্বারটা কিউমুলেটিভ, রাইট? এক্স এর মানগুলো কই পাবো স্যার? এক্স এর মান 0.3 হ্যাঁ, এগুলো এসিউম করতে হবে। আমরা রেঞ্জটা জানি, x এর ভ্যালু 0 to 5, 0 to 0.5। তো এবং আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল ফর রিভার কেস, ভ্যালু ভেরিজ ফ্রম 0.1 to 0.3, এটা আমি বলেছিলাম। তো আসলে এরকম 0.3 প্রথম নিলে, আরেকটা ভ্যালু নিলে 0.25, আরেকটা দেখবে যে কোন দিকে যাচ্ছে, এটা সাথে সাথে প্লট করতে হবে। তো একটু টাইম কনজিউমিং কিন্তু এই প্রবলেমগুলো, তো এইভাবে সলভ করতে হয় এগুলো। তাহলে কি করতে হবে, এক্স এর ভ্যালু দেওয়া নেই, তুমি এসিউম করবে ওই রেঞ্জের মধ্যে। তো এক্স এর ভ্যালুটা নিয়ে কি করবে, এক্স আই, যেমন এক্স এর ভ্যালু কত, সে মাঝের টার্মের যদি দেখি 0.3, 0.3 গুণ আই কি ইনফ্লো ডেটা 5। আচ্ছা, 1 মাইনাস এক্স, 1 মাইনাস 0.3 মানে হচ্ছে 0.7, 0.7 গুণ কিউ, কিউ মানে কি 5, ওই একই সমান থাকে, 5ই থাকে। তাহলে এইভাবে তুমি এইটা হিসাব করবে, xi প্লাস 1 মাইনাস এক্স কিউ। এরকম ভাবে প্রতিটা এক্স ভ্যালুর জন্য একটা কলাম পাবে, আর এই ডেটার জন্য আমাদের ফিগার প্লট করতে হবে। এটা কিন্তু তোমার নরমাল স্কেল, লগ স্কেল না, নরমাল স্কেলে
হ্যাঁ, কারণ এখানে লগের কোনো বিষয় নেই, এখানে কোনো পাওয়ার নেই। আর টোটালটা একসঙ্গে হিসাব করা হয়েছে। অর্ডিনেট বরাবর হচ্ছে তোমার ওই যে কলাম ডেটাগুলো আমি বলেছি, এগুলো অর্ডিনেট বরাবর xi প্লাস 1 মাইনাস এক্স কিউ, আর এফসিসা বরাবর হচ্ছে স্টোরেজ ভ্যালু এস। তাহলে আমরা কি করব, তোমার 8 নাম্বার কলম একটু আবার বলবেন? যে 7 আরো ডেটা আছে নিচের দিকে, সবগুলো আসেনি এখানে। আর এই যে 8 9 10, হ্যাঁ, তোমার যদি প্রথম যে ডেটাটা ধরেছো, এক্স এর মান যা ধরেছো ওই রিবারের জন্য, তার রেসপেক্টে তুমি যে এই হিসাবটা করেছো, অর্থাৎ এই কলাম ডেটাটা পেয়েছো, অথবা 8 নম্বর পেয়েছো বা 10 নম্বর যে কোনো একটা পেয়েছো, এইটা যদি তোমার অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে যায়, এটা যদি অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে যায়, যেমন এখান থেকে একটা বেশ লুপ তৈরি হয়েছে 0.3 এর জন্য, 0.35 নিয়েছে, পরে লুপটা আরো বেড়েছে, তাহলে বুঝতে হবে না স্ট্রেট লাইন কাছাকাছি পয়েন্ট পেতে হলে আরো হ্যাঁ কমের দিকে যেতে হবে। 0.25 নেওয়ার পরে কাছাকাছি এসেছে, তাহলে এক্স এর মান তুমি চুজ করবে, সিলেক্ট করবে 0.25। আমাদের জানা কোশ্চেন হচ্ছে, ওয়ান্টিং হচ্ছে কে এবং এক্স এর মান কত, কে এবং এক্স এর মান কত। তাহলে এক্স আসবে এইভাবে, ফর হুইচ ভ্যালু হ্যাঁ দ্য ডেটা shows almost straight or linear relationship. In that case we choose that value for x. তাহলে x এর জন্য আমরা এই লুপ তৈরি করলে ওই x ভ্যালুটা নেব না, যখন কাছাকাছি এই পয়েন্টগুলো থাকবে, এভারেজ লাইন একটা স্ট্রেট লাইন মিন করে, শো করে, ইন্ডিকেট করে, তখন আমরা ওই x ভ্যালুটাকে আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে x এর কথা। আর কে আসবে, কে আসবে তোমার ইয়ে থেকে, স্লোপ থেকে, স্লোপ থেকে কে আসবে, স্লোপ থেকে। কারণ কে s ইকুয়াল টু কে টাইমস xi প্লাস 1 মাইনাস এক্স কিউ। এখন কে সমান কি হবে, s কে স্লোপ, s কে স্টোরেজ কে ভাগ দেব এই টার্ম দিয়ে, তাহলে হবে কে এর মান। তাহলে স্লোপ যে নিব কোনটাকে কোনটা দিয়ে ভাগ, স্টোরেজ কে ভাগ। স্টোরেজ কোন দিকে আছে, এফসিসি বরাবর এক্স এর দিকে। আমরা কিন্তু স্লোপ বললে সাধারণত বুঝি লম্বকে ভূমি দ্বারা ভাগ, অর্থাৎ অর্ডিনেট কে ভাগ। এখানে কিন্তু অর্ডিনেট কে না, ইকুয়েশনটা কিভাবে আছে এটা আমাদের বুঝতে হবে। ইকুয়েশনটা কিভাবে আছে, তাহলে s ইকুয়াল টু, আমাদের ইকুয়েশনটা এরকম, s ইকুয়াল টু k টাইমস এখানে তোমার ছিল xi, দেন 1 মাইনাস কিউ কি x। এই ধরনের হচ্ছে ইকুয়েশনটা আমাদের। 1 মাইনাস x, আর 1 মাইনাস x সরি x কিউ, এই হচ্ছে ইকুয়েশনটা। তাহলে k সমান কি হবে, k is equal to s divided by s কে এটা দ্বারা ভাগ করব, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে k এর মান যদি জানতে হয়, we have to divide s storage value by কি xi plus 1 minus x cube, যেটা আমরা 8 9 10 কলামে এই মানটা পেয়েছি। এখন এই ডাটাগুলো যে কোনো একটার জন্য আমরা করব, তাহলে স্টোরেজকে ভাগ দেওয়া। আমরা যদি এই সলিউশনটা দেখি, স্টোরেজের মানগুলো কি দেওয়া আছে 100 200 300 400 500? 100 200 দেওয়া নেই, 100 200 তো আমরা সেট করে নিব আমাদের ভ্যালুর উপরে ভিত্তি করে। আমাদের এগুলো ক্যালকুলেশন করা আছে। এই লাইনটা, এই যে পয়েন্টগুলো হচ্ছে স্টোরেজের রেসপেক্টে ইয়ার মান, তোমার স্টোরেজের রেসপেক্টে এই মানটা। তো স্টোরেজ কোথায় আছে আমাদের, দেখো ডেটা টেবিলে আমরা হিসাব করে নিয়েছি, কলাম 7, দিস আর স্টোরেজ ডেটা 045, দিস আর স্টোরেজ ডেটা, আমরা হিসাব করে নিয়েছি। আর এই 8 9 10 এর যে কোনো একটা আমরা চুজ করব, যার জন্য এই পয়েন্টগুলো স্ট্রেট লাইনের কাছাকাছি হয়।
হ্যাঁ, তো এইটা হবে তোমার ওই কলাম ডাটাটা নিব, অর্ডিনারি ডাটাটা নিব, এটা যে কোনো একটা ডাটা এরকম হবে। আমাদের এখানে হয়েছে 0.25 এর জন্য, এই যে এক্স এর মান 0.25 এর জন্য স্ট্রেট লাইনের কাছাকাছি হয়েছে, সেই জন্য আমরা এই বাকি দুইটা বাদ শুধু এটা চুজ করেছি। হ্যাঁ, এর অর্ডিনেট বরাবর হচ্ছে এগুলো, অর্থাৎ 25 এর জন্য এই ডাটাগুলো হচ্ছে অর্ডিনেট বরাবর, আর এফসিসি বরাবর হচ্ছে এই কলাম 7। কিন্তু এখানে দেখো আছে কি, এর ভ্যালুগুলো 0 থেকে শুরু করে 400 আছে, হ্যাঁ 300 200 এরকম আছে। তাহলে 400 পর্যন্ত যেহেতু আছে, আমরা 500 পর্যন্ত নেই কার্ভটাকে এই রেঞ্জে রাখার জন্য, আর 0 থেকে শুরু করি। এখন তুমি চুজ করবা, তুমি 500 পর্যন্ত তুমি 100 করে ভাগ করবা, হ্যাঁ নাকি 250 করে ভাগ করবা, না 50 করে ভাগ করবে, এখন বুঝতে পারছি স্যার। তোমার ফ্রিডম আছে। হ্যাঁ, জি স্যার। এখন k ইজ ইকুয়াল টু s বাই, তাহলে আমি এই লাইনে দেখো এখান থেকে শুরু করে এইটুকু, তাহলে এইটুকু কত 400, এখান থেকে 0 থেকে শুরু এ পর্যন্ত 400, তাহলে 400 এস কে ভাগ হবে কি দিয়ে 30 কোথেকে আসলো, এই অর্ডিনেট হচ্ছে 30। তাহলে একটা কার্ভের মধ্যে অর্ডিনেট এবং এফসিসা কত, যে কোনো একটা পার্ট নিয়ে আমরা এই স্লোপটা বের করতে পারি, আর এইভাবে আমরা কে এর মান পাবো। তাহলে আমরা একটা সলিউশন আমাদের হয়ে গেল, রিভার রাউটিং এর একটা সলিউশন হয়ে গেল, এটা হচ্ছে কে এবং এক্স এর মান নির্ণয়। স্যার ফার্স্টে আপনি স্যার বলছিলেন স্যার এক্স এর লিমিটেশন ভ্যালুর 0.5 পর্যন্ত, স্যার ওইটা হ্যাঁ বুঝি নাই স্যার, মানে এক্স এর মানটা যে 0.5 পর্যন্ত স্যার। হ্যাঁ, স্যার আবার বললে ভালো হতো। ও এক্স এর রেঞ্জটা আচ্ছা 0 to 0.5, 0 হওয়া মানে কি, আমি যদি দেখি এই ইকুয়েশনে এক্স এর মান 0 মানে শুধু কিউ থাকবে, আই থাকবে না, কিউটি, হ্যাঁ আই থাকবে না। জি স্যার। তাই না? জি স্যার। তার মানে হচ্ছে কিউরি ফাংশন এখানে আইটা ছোট বড় কিছুই না, অর্থাৎ সমান ফ্লো হবে, ইউনিফর্ম ইউনিফর্ম ফ্লো হবে। ইউনিফর্ম ফ্লো 0.5 হবে। হলে হাফ হাফ হবে। 0.5 হলে হাফ হাফ হবে, রাইট, এটাই। আর কোনো কোশ্চেন? কলামের ভ্যালুগুলো একটু যদি দেখেন দেখি আমরা বের করব। এখানে জি স্যার 8 নাম্বার কলাম স্যার। হ্যাঁ 8 নাম্বার কলাম, তো এখানে হচ্ছে xi, 0.35 গুণন 5 প্লাস 1 মাইনাস রাইট 35 রাইট, into 2 is equal to 5 দ্বিতীয়টা করি, হ্যাঁ দ্বিতীয় ডেটাটা, হ্যাঁ আমি করছিলাম স্যার। হ্যাঁ করেছো না। দ্বিতীয় ডেটা হচ্ছে আমাদের ইকুয়েশন হচ্ছে এটা xi প্লাস 1 মাইনাস কিউ, তো এটা আমরা নির্ণয় করব। তাহলে এই দ্বিতীয় ডেটাটা কি হবে, x এর ভ্যালু কত 0.35, যদি এই কলাম না 8 নাম্বার কলামের জন্য 0.35, তারপরে গুণ কত I 20 i এর মান 20, 20 দেন প্লাস 1 মাইনাস One x এর মান 0.35, তারপরে গুণ এখানে কিউ এর মান কত বলো, যে কোশ্চেন করেছো কিউ এর মান কত? স্যার কিউ এর মান 5 স্যার। 6 স্যার। 6 দ্বিতীয় ইয়ার জন্য, ও দ্বিতীয়ের জন্য 6 স্যার। হ্যাঁ দ্বিতীয়টার জন্য 6, এইভাবে আসছে আর কি। জাস্ট 0.35 হচ্ছে আমরা x এখানে এসিউম করেছি, আর i এর মান ঠিক এই লাইন বরাবর যা আছে আর কি i, হ্যাঁ এবং x এর মান তো 0.35 আর q এর মান এই লাইন বরাবর যা আছে, এইভাবে চলে আসবে আর কি, ঠিক আছে। এটা আসবে 10.9। তোমরা লোডেড না হলে আমি রাউটিং এর একটা এক্সাম্পলে যেতে পারি আর কি।
তাহলে রিভার্টিং হয়ে যাবে, সেটা হলো যে এই প্রবলেমে কে এর মান দেওয়া আছে 12, এক্স এর মান দেওয়া আছে 0.2, আর আমাদের রাউটিং করতে হবে, ইনফ্লো হাইড্রোগ্রাফ দেওয়া আছে। Also the outflow discharge is 10 cumac, this is also given at the start of the inflow flood। হ্যাঁ, এটা বলা আছে, যদিও এখানে I1 টাও কিন্তু 10 আর আউটফ্লো ডেটাও দেওয়া আছে 10, কিছু না দেওয়া থাকলেও 10 ধরে নেবে। তাহলে this is the problem we have to solve, that is we have to do routing, flood routing in a river reach। তাহলে আপস্ট্রিম সেকশনের কিছু না দেওয়া থাকে 10 ধরবো কোনটা স্যার? আয়ের ভ্যালুটা? এই আউটফ্লো ভ্যালুর প্রথম ভ্যালুটা আমাদের জানা থাকতে হয় সামনে প্রসিড হওয়ার জন্য। তো অর্থাৎ Q1, যেমন এই প্রবলেমে তোমার I1 হচ্ছে 5, I2 20, I3 হ্যাঁ 50, এখানে Q1 হচ্ছে তোমার 5, Q2 6, Q3 12। এখানে কিন্তু আমাদের রাউটিং প্রবলেমে তোমার এই কলাম 3 দেওয়া থাকবে না, সেক্ষেত্রে প্রথম ডেটাটা দরকার হয় রাউটিং এর জন্য। এই প্রথমটা কোশ্চেনে দেওয়া আছে, এখানে 5, এটাও 5, অর্থাৎ 10 দেওয়া আছে ইনফ্লো হাইড্রোগ্রাফের, এখানেও 10 কোশ্চেনে আলাদা উল্লেখ করে দিয়েছে। যদি দেওয়া না থাকে, এখানে 5 থাকলে তুমি 5 ধরে নিবা, 6 থাকলে 6 ধরে নিবা। এটা শুধু মানে আয়ের ভ্যালু যেটা হবে সেটা ধরে দেব, কিউ এর ভ্যালু। রাইট রাইট। তো এখানে একটা শর্ত আছে, তা না হলে এই ইনফ্লোর যে কন্ট্রিবিউশন আউটফ্লোর এর মধ্যে একটু ডিসক্রিপেন্সি তৈরি হয়। এই শর্তটা হচ্ছে তোমার ডেল্টি সিলেকশনটা। এখানে যেমন টাইম ইন্টারভাল আছে 6 আওয়ার, হ্যাঁ এই 6 আওয়ার চুজ করবো, অসুবিধা নেই। তবে আমাদের এখানে একটা শর্ত আছে, এটা মানতে হবে। কে এর ভ্যালু 12, আর 2k x করলে কত হয়? কে যদি আমি 12 প্লেস করি এখানে, আর x এর ভ্যালু 0.2, in the question it was given 0.2, then 2kx will be 4.8 hour. So del t should be between 12 and 4.8 hour। এই del t টা এইভাবে চুজ করতে হবে আমাদের। এই কোশ্চেনে 6 আওয়ার ইন্টারভাল আছে, তাহলে 12 এবং 4.8 আওয়ারের মাঝে আছে। বাট কোন ক্ষেত্রে এরকম ডিস্ট্রিবিউশনটা, টাইমের যে ডিফারেন্সটা কোশ্চেনে এরকম নাও দেওয়া থাকতে পারে, হ্যাঁ, বা আমাদের কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে প্র্যাকটিক্যালি। তো ওই ক্ষেত্রে আমাদের এই রেঞ্জে নিয়ে আসতে হলে আমরা ইন্টারপোলেশন করে টাইম তো আমরা বসাতেই পারি, তার করেসপন্ডিং ডিসচার্জও আমরা প্লেস করতে পারবো। এই কাজটা করে নিতে হবে। তারপরে কি কাজ আমরা রাউটিং এ দেখেছি, একটা খুব ইকুয়েশন, সিম্পল ইকুয়েশন ইউজ হয়, সেটা হলো যে কি C0I2, কোশ্চেনটা ছিল, ইকুয়েশনটা ছিল এরকম, Q2 ফর্মুলা না, Q2 is equal to C0I2 plus C1I1 plus C2 Q1, এরকম ছিল। রাউটিং এর ইকুয়েশন C0I2 C1I1 C2O1। হ্যাঁ, তো এই হচ্ছে রাউটিং এর ইকুয়েশন। তো এখানে শুধুমাত্র C0 C1 C2 এই তিনটা যদি আমি প্রথমে হিসেব করে নেই, তাহলে এই I2 I1 Q1 বসালে আমি প্রথম স্টেপের পরে যে Q2 কত হয়ে যাবে, পরবর্তী স্টেপের জন্য সিমিলারলি এই প্রথম স্টেপের Q2 টাই পরের স্টেপের জন্য Q1, আর পরের স্টেপের জন্য এই I2 I1 ও সেইভাবেই, প্রথম স্টেপের জন্য যেটা I2 পরের স্টেপের জন্য এটা I1, এইভাবে I2 I1 Q1 মান বসালেই C0 C1 C2 এগুলো চেঞ্জ হবে না, তাহলে এই প্রতি স্টেপের জন্য Q2 হয়ে যাবে। এই হচ্ছে তোমার রাউটিং, খুব সিম্পল। আমরা স্টেপ ওয়াইজ আমরা দেখছি যে C0 minus kx plus 0.5 del t,
এক্সপ্রেশনটা এরকম ছিল। এগুলো মান বসালেই C0 C1 পেয়ে যাবে, আর 1 থেকে এই দুইটা মাইনাস করলেই তুমি বাকিটা লিখতে পারো। আরো কনফিডেন্সের জন্য এখানেও মান বসিয়ে দিলে, আর নিচের ভ্যালুটা যদি একবার হিসাব করে নাও এটাই বারবার হবে। কাজেই টাইমটা এইভাবে সেভ করতে পারো, তবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। সিম্পল বাট একটু লেংদি, টাইম কনজিউমিং আছে। C0 C1 C2 ফর্মুলাটা খুঁজে পেয়েছি। ফর্মুলাটা হ্যাঁ স্যার, ফর্মুলাটা তো স্যার তুমি ছিলা না ক্লাস। এই যে C0 হচ্ছে -kx 0.5 del t, kx plus 0.5 del t, এটা মাইনাস প্রথমটা, পরেরটা প্লাস। আর তুমি যদি এটা এই 1 থেকে বা এই দুটা যোগ করো, যোগের 1 থেকে মাইনাস করো, তাহলেই পরেরটা হয়ে যাবে। স্যার বুঝতে পারছি। এটা দুইটা যোগ করলে হবে del t বাই এত, কারণ এটা ভেনিশ হয়ে যাবে, আর হাফে হাফে যোগ করলে del t হবে। তাহলে এই রাউটিং এর প্রথম কাজই হচ্ছে একটু চেক করে নেওয়া যে del t টা আমার এই রেঞ্জে আছে কিনা। সেকেন্ড হচ্ছে C0 C1 C2 নির্ণয় করা, আর এখানে শুধু তোমার k এবং x এর মান দেওয়া আছে। শুধু এখানে মান বসানো del t 6 আওয়ার, এগুলো শুধু মান বসানো। তো এইভাবে C0 C1 C2 যদি পেয়ে যাও, এখন এই ইকুয়েশন থেকে এই টেবুলার ফর্মে এইভাবে তুমি ডেটাগুলো করতে পারবে। এখানে কিন্তু ডেটা আরো আছে তোমার সংক্ষিপ্তর জন্য, ফন্টগুলো বড় করার জন্য এখানে একটা পার্ট আসছে। তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে? এই টাইম ইন্টারভাল 0 6 12, আর কি দেওয়া আছে? ইনক্লুড ডেটা 10 20 50 60 দেওয়া আছে। এখন এই 3 থেকে আমাদের 6 পর্যন্ত আমাদের হিসাব করতে হবে। কলাম 3 কিভাবে আসবে? ব্রেকআপ করে নেওয়া হয়েছে, তুমি চাইলে এক লাইনে করতে পারো, একটা কলামের মধ্যে এগুলো করতে পারো, কিউ হয়ে যাবে, অসুবিধা নেই। তো এখানে ব্রেকআপ করে করা হয়েছে। প্রথমটা কি? C0 I2, আর দেখো C0 হচ্ছে আমাদের ছিল 0.048, এই 0.048 দিয়ে যদি আমি 20 কে গুণ করি এটা পেয়ে যাব। আবার 0.048 দিয়ে যদি আমি পরের স্টেপের জন্য 50 কে গুণ করি এটা হয়ে যাবে, 60 কে গুণ করলে এটা হবে। দেখো প্রতি স্টেপের মাঝখানে যে ভ্যালুটা, এটা রেসপেক্টে এটা I1, এটা I2, এটা খেয়াল রাখতে হবে। কাজে C0 কে I2 দ্বারা গুণ, আর C1 এর ভ্যালু ছিল 0.429, এটাকে I1 দ্বারা গুণ। কাজেই 20 কে 0.429 দ্বারা গুণ করলে হবে এটা, সরি এটা যেহেতু I1, এটা I1 কে যদি এটা যদি এখান থেকে শুরু করি, 10 কে যদি 0.429, আচ্ছা 10 কে গুণ করতে আমরা বুঝতে পারবো, এখানে 0.429 দ্বারা গুণ করি তাহলে হবে 4.29 এইভাবে। আর এটা ছিল 10 দ্বারা গুণ করলে, এটা তো I2 ছিল। তাহলে I1 হচ্ছে এখানে 10 কে 0.429 দ্বারা গুণ করলাম, এরকম পরেরটা আসবে। এই স্টেপের জন্য হবে 20 হচ্ছে তোমার I1, এই 20 কে 0.429 দ্বারা গুণ করে আসবে এখানে, এরকম ভাবে কলাম 4 হবে। কলাম 5, ওই যে প্রথম ভ্যালুটা যে দরকার হয়, তাহলে 0.523, এখন Q1 কত ছিল কোশ্চেনে? Q1 10, তাহলে 10 গুণ 0.523, তাহলে হবে 5.23। তাহলে কলাম 5 হচ্ছে Q1 যেটা দেওয়া আছে কোশ্চেনে, 10 দেওয়া আছে, না দেওয়া থাকলে ধরে নিবে, গুণ C2 এর মান কত? 0.523, তাহলে 0.523 ইন্টু Q1 10, 5.23 হয়ে গেল। এই তিনটা যোগ করলে, সরি আমি তো এখানে 10 এর বরাবর লিখছি, তার আগে কোথায় ছিল? আচ্ছা সরি, যখন I1 10 তখনই কিন্তু Q1 10, সেই জন্য এই বরাবর আমরা 10 পুট করে আমরা এগোবো। তাহলে এটা হবে C0 I2, এটা হবে C1 I1, আর এটা হবে C2 Q1, এই Q টা এখানে আছে, এগুলো I1 I2 এখানে আছে, আর Q1 টা এখানে আছে। কাজে এইটাকে আমি 0.523 দ্বারা গুণ করলে এটা পাবো। এখন এই তিনটা যোগ করলে, যেটা সূত্র এটাই বলে, দেখো C0 I2 তিনটা যোগ করলে Q2 হবে। কাজে এই তিনটা যোগ করলে পরে আমরা Q2 পাবো।
অর্থাৎ এই ইন্টারভ্যালের পরে 6 বরাবর ডেটাটা পাবো। এই হচ্ছে একটা স্টেপে, হ্যাঁ, কমপ্লিট একটা স্টেপ। এই হ্যাঁ হ্যাঁ, তাহলে এই তিনটা যোগ করব, করলে আমরা Q2 পাবো। এর পরের স্টেপটা একটু দেখি। পরের স্টেপের জন্য এটা কিভাবে আসবে বলো, একজন বলো। 0.042 48 গুণন 20 না না 20 না, 50 না, সরি 50 স্যার 50 50 আর এখানে 0.429 into 20 ইনটু 20, রাইট। তারপর এখানে Q1 আছে 0.523 Q2 যেটা হবে 10.48 এটা আসবে 0.523 ইনটু আগের 10.48 স্টেপের Q2, এখন হবে এটাই Q1 আমাদের জন্য, পরের স্টেপের জন্য 10.48, তাহলে এটা আসবে। এই একই, এখন এই তিনটা যোগ করবে, তাহলে এই পরের ইন্টারভ্যালটার জন্য তোমার Q2 হয়ে যাবে এটা। এই তিনটা যোগ করলে এটা, এটা, এটা যোগ করলে এটা হবে। এই প্রসিজার, এই আমরা এই সবগুলো টাইম ইন্টারভ্যালের জন্য আমাদের আউটফ্লো ডাটা হয়ে যাবে। আচ্ছা, ইনফ্লো ডাটা হচ্ছে এগুলো, তার করেসপন্ডিং আউটফ্লো ডাটা এগুলো। আমরা যদি এখন এটাকে আমাদের একটা স্লাইড এখানে থাকা উচিত ছিল, আমাদের কিন্তু এটা দেখাতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই হাইড্রোগ্রাফটা দেখাতে হবে। আমার ইনফ্লো হাইড্রোগ্রাফটা এরকম ছিল, আউটফ্লো হাইড্রোগ্রাফটা কিরকম হলো, হ্যাঁ, এটা আমাদের দেখাতে হবে। দেখো যে আর খুব কম সময়ে পরীক্ষার ক্ষেত্রে অ্যানসারিং এর জন্য, কারণ কার্ভের নেচার একটা ব্যাপার আছে, এটা খুব সঠিকভাবে করলে কার্ভটা সঠিক হবে, কারণ একটা স্লোপের ব্যাপার আছে। তো আমরা যদি দেখতে চাই আমাদের কি এখানে রাউটিংটা আসলে ফাইনাল কি রেজাল্ট দেয়, তো আমরা যদি দেখি এখানে দেখো তোমার 20 50 60 55 কমতে আছে, তাহলে পিক পেয়েছিলাম ইনফ্লো এর যখন টাইম হচ্ছে 18 18 আওয়ার্স, সে কোন একটা ডের 18 হচ্ছে 12টার পরে সন্ধ্যে 6টায়, সন্ধ্যে 6টায় মনে করো ইনফ্লো হাইড্রোগ্রাফের পিক ছিল, এটা ছিল 60। আউটফ্লো হাইড্রোগ্রাফের পিক কোথায় আমরা যদি খেয়াল করি, 33 46 50, হ্যাঁ, সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 49.61। এই 49.61 কোন টাইমের করেসপন্ডিং, 30 আওয়ার করেসপন্ডিং। 30 হচ্ছে পরের দিন তোমার 6টায়, 12টার পরে 24 পরে 6 30। তাহলে দেখো, হ্যাঁ, আগের দিন সন্ধ্যায় ইনফ্লো এর পিক ছিল, আর পরের দিন সকাল 6টায় হলো তোমার আউটফ্লো এর পিক। তাহলে এখন আমরা বলতে পারতেছি যে টাইম ডিফারেন্সটা, এটাকে বলে তোমার টাইম ডিলেড। দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন উই হ্যাভ টু এক্সপ্লোর হিয়ার, ওয়ান ইজ অ্যাটেনুয়েশন, অ্যানাদার ওয়ান ইজ টাইম ডিলেড অফ পিক। টাইম ডিলেডটা হচ্ছে এখানে তোমার কত ঘন্টা, 18 থেকে 30 12 ঘন্টা, 12 ঘন্টা। হ্যাঁ, এটা যদি এখানে অরুণাচল প্রদেশ ইন্ডিয়ার কথা হয়, হ্যাঁ, ইনফ্লোটা, আর আউটফ্লোটা যদি আমাদের সিরাজগঞ্জের কথা হয়, তাহলে 12 ঘন্টা পরে সিরাজগঞ্জে এই ফ্লাডটা আসবে। তো এই ধরনের ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। আর কত আসবে, কত আসবে, তো এরকম ফ্লো তো নদীতে হয়, কম ফ্লো হলে আমাদের খুব কনসার্ন না, কিন্তু পিক ফ্লোটা কত থাকবে, হ্যাঁ, আমাদের জানা আছে নদীতে এই ধরনের স্টাডি করা আছে, সেটআপ আছে, গেজ আছে, যে ডিসচার্জ কত হলে এখানে স্টেজ কত হবে, ওয়াটার লেভেল কি হবে, কত এরিয়া ফ্লাডেড হতে পারে। তো এই ডিসচার্জটা কত, তো ডিসচার্জ হচ্ছে যে এখানে ছিল ইন্ডিয়াতে ছিল তোমার 60 কিউমেক, এখন বাংলাদেশ সিরাজগঞ্জে এসে হয়েছে 50, অর্থাৎ 49.61, প্রায় 10 কিউমেক ডিফারেন্স। তো এই হচ্ছে পিক ভ্যালুটা। এই ইনফরমেশন গুলো আমরা রাউটিং থেকে পাই। দিস ইজ এ ফ্লো রাউটিং ফর রিভার রিচ। কোনো কোশ্চেন আছে? নেক্সট ডেতে আমরা রিজার্ভার রাউটিং দেখব, আর আজকে আমরা রিভার রাউটিং শেষ করছি। তো আজকে দেখলাম হোয়াট ইজ রাউটিং, তার
টাইপস ক্লাসিফিকেশনস, তারপর তার কিছু ক্যারেক্টারিস্টিক্স, তারপরে হোয়াট আর দ্য ইকুয়েশনস ইনভলভড ইন সলভিং দিস টাইপ অফ প্রবলেম। ইকুয়েশনস এর পরে আসছে হলো কে এবং এক্স কিভাবে নির্ণয় করা যায় একটা চ্যানেলের জন্য। আর তারপরে আমরা ফাইনালি দেখে ফেলেছি যে তোমার রাউটিং কিভাবে করা যায় যদি কে এক্স একটা রিচের জন্য অ্যাভেলেবেল হয়, দেওয়া থাকে আমাদের কাছে। স্যার হুম বাংলাদেশে যে বন্যার মানে পূর্বাভাসগুলো দেওয়া হয় সেগুলো হুম। কি এই সিস্টেমে দেওয়া হয় না আরো অন্য কোনো কনসিডারেশন আছে? না, এই সিস্টেমেই এখানে ওয়াটার লেভেল এবং তোমার ডিসচার্জ, এটাকে বলে রেটিং কার্ভ, এগুলা বিভিন্ন স্টেশনের জন্য এগুলা ফিক্স করা আছে এবং ইয়ার টু ইয়ার এগুলো মডিফাই করে। তো এই মডিফাই করতে হলে জানো যে আমরা ডিসকাস করেছিলাম স্ট্রিম ফ্লো মেজারমেন্ট চ্যাপ্টারে। তো মডিফাই করতে হলে আমাদের কিন্তু ব্যাপকভাবে মেজার করতে হবে, কারণ সেকশনে কোনো চেঞ্জ আসছে কিনা। তো এটা হচ্ছে তোমার ডিসচার্জ কত হলে স্টেজ কত, বা স্টেজ কত হলে ডিসচার্জ কত বলে দেওয়া লোকালি। আর এটা হচ্ছে তোমার রাউটিং, আপস্ট্রিমের ফ্লোটা কতক্ষণে ডাউনস্ট্রিমে আসবে, এইটা কিন্তু এই হচ্ছে রাউটিং প্রসিজার মেথড। আরো সফিস্টিকেটেড হচ্ছে হাইড্রোলিক রাউটিং, যেটা মোমেন্টাম ইকুয়েশনকে ইনভলভ করা হয়, একিউরেসি হায়ার হয়। তো আমাদের সবগুলোই এত ম্যানুয়ালি এইভাবে করে না, এগুলো সব মডেলে কনভার্ট করে নিয়েছে, হাইড্রোলজিক মডেল আমরা যেটা বলি। তো মেইন আমরা যত মডেলিং করবো না কেন, এটা তো একটা ইনস্ট্রুমেন্ট। মডেল দিয়ে যদি আমি রেজাল্ট দেখতে চাই, এটা কিন্তু একটা জাস্ট একটা সেটআপ, এটা অপারেট করলেই আমরা রেজাল্ট পাবো। কিন্তু এই যে অপারেট করব, এর ভিতরে মেকানিজমটা কি, এইটা কিন্তু আমরা শিখতেছি। তো আমরা বেসিক জিনিস আমাদের সবাইকে জানতে হয়, তারপরে অ্যাপ্লাইড লেভেলে আরো তোমার প্রফেশনাল অনেক সফটওয়্যার ডেভেলপ হয়ে গেছে। আবার নিজেও যদি হায়ার স্টাডি করো, এটা একটা প্রোগ্রাম কোডের মাধ্যমে লিখে খুব সহজে কিছু ইনপুট ডেটা দিলে, ইনফ্লো হাইড্রোগ্রাফ দিলে সরাসরি আউটফ্লো হাইড্রোগ্রাফ চলে আসবে। তো এইটা সম্ভব। আরো অনেক অনেক জটিল জটিল সিচুয়েশনকে ওরা ম্যাথমেটিক্যালি সলভ করতে পারে। তো এটাই মেথড, এটাই কনসেপ্ট, কিন্তু এইভাবে আমাদের টেবুলার ফর্মে লিখে লিখে করতে হয় না। একটা ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে খুব সহজে ইনপুট ডাটা দিয়ে দিচ্ছে, আউটপুট চলে আসছে, কার্ভ সহ সবকিছু একসাথে দেখাচ্ছে। তুমি যেমন এক্সেলে একটা মডেল করতে পারো, হ্যাঁ হ্যাঁ কতগুলো ইয়া আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো যেটা চেঞ্জ করতে হয়, যার উপরে ডিপেন্ড করে অন্য অন্য রেজাল্ট আসে। সে একটা বিল্ডিং অ্যানালাইসিস করতেছো, এখানে কি কি লোড তুমি দিচ্ছ, এই লোড গুলো দিলে শিয়ার, বেন্ডিং এবং লেংথ, একটা মেম্বারের লেংথ তো তুমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে দিয়ে দিলা। তো এই ভ্যালুগুলো দিলে পরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সব রেজাল্ট চলে আসতেছে। ফাইনালি রিইনফোর্সমেন্ট কয়টা দিতে হবে, কত ডায়া। তো এইটাই আর কি, আসলে এটা মডেলের মাধ্যমেই ইনপুট ডেটাটা দিয়ে দেওয়া হয়, তারপরে তোমার আউটপুট ডেটা পাওয়া যায়। এখন ফ্লাড প্রেডিকশনের জন্য ওই মডেল ইউজ করে আর কি, সফটওয়্যার ইউজ করে। স্যার এগুলো তো বুঝলাম স্যার, এখন ফাইনাল এক্সামের জন্য স্যার এখান থেকে কি পড়বো স্যার? এখানে যে কোশ্চেনটা ছিল, মনে করো যে তোমার এখন তুমি ফাইনাল পরীক্ষায় বসছো, তোমাকে এই কোশ্চেনটা দেওয়া আছে। তারপরে তুমি যেভাবে আমি এই টেবুলার ফর্মটা পূরণ করলাম, তার আগে স্লাইডে C0, C1, C2 নির্ণয় করলাম, এই কাজটা করবে। তোমার তো পেয়েছো? বুঝতে পারছি স্যার এবার স্যার প্রত্যেকটা ডাটা ইয়া করে এইভাবে তো অনেক সময় লাগবে স্যার একটা প্রবলেম সলভ করতেই। প্রত্যেকটা ডাটার জন্য আলাদা আলাদা ক্যালকুলেটরে উঠাইতে হবে, ক্যালকুলেশন করতে হবে। স্যার গ্রাফ গুলো কি করবো স্যার, যদি পরীক্ষায় গ্রাফ আলা গুলেন আসে তখন? গ্রাফ টাইম সেভিং এর জন্য এটা তুমি কোয়ালিটেটিভই প্লট করতে পারো। পরীক্ষা আসলে একদম আমি এটা অ্যালাউ করি, তোমার গ্রাফের মধ্যে পয়েন্টগুলো বসিয়ে অনেক সময় লেগে যায়। তো তুমি করবে, তবে অ্যাবসার্ট কিছু হবে না, যেহেতু তোমার ডেটা এখানে আছে, বুঝতেই পারতেছো কত ঘন্টা রেসপেক্টে কত ভ্যালু। তুমি আই অ্যাপ্রক্সিমেশনে এটা একটা প্লট করতে হবে, তবে প্লট লাগবে এই ধরনের ফিগারে, তোমার রেজাল্টটা দেখাইতে হবে। তা না হলে তুমি আসলে আলটিমেট ইয়াতে গেলা না। তুমি বিভিন্ন বইতে যখন তার সলিউশন দেখবে যে ফাইনালি এই ধরনের একটা প্রেজেন্টেশন আছে। তো আমি এখানে কিন্তু স্লাইডের
কোনটা যেন ছিল, রিজার্ভার রাউটিং এটা আছে, তোমার রিভার রাউটিং এ এই পার্টটা রাখা হয় না ছোট করতে গিয়ে। ঠিক আছে, Sorry, এখানে। স্যার এর আগে যে ম্যাথ প্রবলেমটা ছিল স্যার, হ্যাঁ পরীক্ষায় যদি ওই ধরনের আসে তখন স্যার এক্স এর ভ্যালু আমরা ওইটার জন্য স্যার গ্রাফ অনেকগুলো, তো স্যার গ্রাফ আঁকা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে স্যার, তাহলে ওইটাই লাগবে, এটা আন্দাজি হবে না, আচ্ছা ওইটাই লাগবে, এইভাবে সময় পাবে। যদি ওইটা দেওয়া হয় তার জন্য তোমার সে 20 তাহলে নাম্বার কয়টা থাকলো। ভ্যালু দেখাইতে হবে স্যার এক্স এর? অন্তত 3টা ছাড়া তো কাছাকাছি আসে না, এখন 2টা স্যার করবে অন্তত। হ্যাঁ তিনটাতেও তেমন মানে স্ট্রেট লাইনের মানে একদমই এই স্ট্রেট লাইনে তেমন না আসলে স্যার সেই ক্ষেত্রে তখন দেখা যাবে, তখন একটা চিন্তা করে, হ্যাঁ তখন একটা চিন্তা করে একটা সিলেক্ট করে ফেললো। স্যার আজকের মতো শেষ করে দিলে ভালো হতো স্যার। আমারও ভালো, তোমাদের কোশ্চেনে নিচ্ছিলাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ